দুদিনের সফরে আজ দিল্লি হয়ে ঢাকা আসছেন ডোনাল্ড ট্রাম্প। গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে আওয়ামী লীগের হামলা, কেন্দ্রীয় নেতা আলী দিদার সহ নিহত 2, আহত অন্তত 35। পাঁচখলিফায় দক্ষিণ সিটির কাউন্সিলর বাবুলের চাঁদাবাজি দখলের সাম্রাজ্য, সহযোগিতার অভিযোগ সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে। 5 আগস্ট আসলে স্বামীর মরদেহের সাথে পুড়েছে রিনার স্বপ্ন, 7 মাসের সন্তান নিয়ে অনিশ্চিত জীবন, বিচার চান হত্যাকাণ্ডে। পরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে অভিযোগ বিএনপির, সমালোচনায় সংযত হতে বৈষম্য বিরোধীদের প্রতি আহ্বান। এবং নির্মাণে 5 বছরেও চালু হয়নি জয়পুরহাটের পয়ঃবর্জ্য শোধনাগার, অব্যবস্থাপনাকে দায় দিচ্ছেন স্থানীয়রা, গদবাঁধা আশ্বাস কর্তৃপক্ষের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। দুদিনের সফরে শনিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি ঢাকা আসছেন না, দিল্লি হয়ে বাংলাদেশে আসবেন। সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। জানা যায়, এ সফরে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। তারা চাচ্ছে সব বাধা পেরিয়ে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়। সংকট উত্তরণে কি করা যায় এ নিয়ে আলোচনা হবে দুপক্ষের। হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিও। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এক নেতা সহ নিহত হয়েছেন 2 জন। গতকাল বিকেলে সদরের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও SM জিলানী। এ সময় তাদের 6 গাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার ও মহানগর লিটনকে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দিদারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় লিটনের। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির নেতাকর্মীদের। না পড়ায় গেলে আওয়ামী সন্ত্রাসীরা 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন এবং গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কদরের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা করে। বিভিন্ন দিক থেকে ডাল, সড়কি, রামদা, স্থানীয় ফুলকচি, স্থানীয় অস্ত্র নিয়ে যখন তারা ব্যাপক হারে হামলা করে, তো তখন এবং ভাঙচুর শুরু করে, তখন আমাকে নেতৃবৃন্দ পিছু হটে। চট্টগ্রাম বিভাগে বন্যার আভাসী উপকূলীয় জেলা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের কিছু অংশ প্লাবিত হতে পারে। এদিকে শুক্রবার রাতে পূর্বাভাস কেন্দ্রের এক অফিসে আদেশে বলা হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া মৌসুমী নিম্নচাপ ও ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী, সাঙ্গুমুহুরী, ফেনী, হালদা ও গোমতী নদীর পানি বেড়ে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। ভারী বৃষ্টির কারণে আগামী 2 দিন বরিশাল ও খুলনা বিভাগের নদ নদীর পানি বাড়তে পারে। ইলিয়াসুর রহমান বাবুল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। বিনা ভোটে নির্বাচিত এই কাউন্সিলরের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি এবং দখল বাণিজ্য সহ নানা অভিযোগ। গড়ে তুলেছেন 5 খলিফা নামে বিশেষ বাহিনী, রয়েছে শুটার বাহিনীও। আর এ বাহিনীর মাধ্যমে দিনের আলোতেই দখল করতেন মানুষের বাড়ি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই পুলিশের সহযোগিতায় দেয়া হতো মামলা। অভিযোগ রয়েছে, সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের সহযোগিতায় এসব কর্মকাণ্ড চালাতো বাবুল। বিস্তারিত মাইনুদ্দিন আরিফের রিপোর্টে।
2021 সালে এভাবেই দিনে দুপুরে বাড়ি দখলে নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান বাবুলের উপস্থিতিতে তার 5 খলিফা বাহিনী মারধর করছে বাড়ির মালিককে। ভেতর থেকে চিৎকার করছেন অসহায় পরিবারটির অন্য সদস্যরা। কিছুতেই মন গলেনি বাবুলের। বাড়ির মালিকের 2 চোখ তুলে নিতে বাহিনীকে নির্দেশ দেন তিনি। এর সবই ঘটে পুলিশের চোখের সামনেই। বাবুল কমিশনার মগন আমার চোখের ভিতরে হাত লেগে গেছে, বলে আমাকে যে যেমতে পারছে সমানে পারাইছে, ঘুষাইছে। যখন এই কথার জন চোখে আঙুল ঢুকা দিছে, তখন আর আশেপাশের লোকেরা দামার দাম মারতে 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 রে এই রাস্তার ভিতরে একটা আদামরা বানা লাইছে। বাসার ভিতরে ঢুকে হামলা করে ভাসুরকে মারে, তখন পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখে। পুলিশ কোনো কিছুই বলে না, আমাদের পক্ষে আসেও না। 3 বছর পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাড়ি দখলে নেন মূল মালিক। তবে এবার রক্ষা পেল না ভুক্তভোগী পরিবারটি। কাউন্সিলর বাহিনী এবার হামলা চালিয়ে ভেঙে দেয় বাড়ির মালিকের হাত। আমার দেখেই দামার দাম মনে করেন 5-7 জন উড়ো দুরো মাইরা মুইরা, মানে 5-10 মিনিটের ঘটনা, মাইরা আমার হাত ভেঙে ফেলাইছে। 5 খলিফা বাহিনী, যার প্রধান হিসাবে রয়েছে বাবুর্চি শাহিন, আর তার সঙ্গে আছে আলমগীর ওরফে লাড্ডু, ফরাদ, বাবু ওরফে শাক বাবু ও রুবেল। আর শুটার হিসেবে কাজ করত মাসুদ, বাবু, মিথিল এবং মানিক। তাপস মিয়ার ক্ষমতা থেকে সে চলতো। অনেক রাজত্বের একটা পাহাড় মানে তৈরি করছে আর কি। শুধু তাই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের সহযোগিতায় ব্যক্তি মালিকানাধীন জায়গায় সিটি কর্পোরেশনের নামে সাইনবোর্ড লাগিয়ে দখলে নিত কাউন্সিলর বাবুল। বড় অঙ্কের চাঁদা না দিলে বা বাধা দিলে উল্টো ভুক্তভোগীদের মামলা দিয়ে হয়রানি করত বাবুল। উনি আমার কাছে মোটা অঙ্কের এমন চায়, তো সেটা আমি না দেওয়ার কারণে উনি ওনার লোকজন নিয়ে আইসা আমার লেবার টেবার এখান থেকে এইগুলো সব ভেঙে দেয়। মানুষজন আইন না উল্টা পুল্টা কাজ কাম করে এবার নিয়ে ধরিয়া মামলা দিচ্ছে, উল্টা পুল্টা করে হেক্টার ধরিয়া। শুটার মাসুদ, বাবু, মিথিল এবং মানিক নিয়ন্ত্রণ করত বিভিন্ন ফুটপাথ এবং মার্কেটের চাঁদাবাজি। সিটি কর্পোরেশনের প্যাডে বেড়িবাঁধের টাইলস মার্কেট সহ বিভিন্ন স্থান থেকে তুলতেন চাঁদা। টাইলস মার্কেটে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের দুষ্ট লোক, সন্ত্রাসী লোক এদেরকে পাঠায়। এই যে আমি টাকা দিব না দেখা এই যে লোক, যে এই নাম হলো, এর নাম বাবু, এই লোকজন নিয়ে যে আমার মার্কেটে যে অ্যাটাক করে। হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি গড়েছেন বহু অবৈধ সম্পদ। ঝিগাতলা বহুতল ভবনে আছে বাবুলের টর্চার সেলও। এছাড়াও ধানমন্ডি এবং হাজারীবাগে রয়েছে একাধিক ফ্ল্যাট। নিজের ও পরিবারের জন্য রয়েছে বিলাসবহুল একাধিক গাড়িও। কাউন্সিলর তো সবই খাইছে এই এলাকায়। বাড়ি আছে জিগাতলা, ওখানে মনে করেন পোলা পানি এখান থেকে দৈরা লিয়া যেতাম করে। 2 পাপ পাইতে পিড়িয়ে পারতলিতে পিড়িয়ে তারপরে 320 বাজে চালান দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গাও ছাড়েনি বিনা ভোটে নির্বাচিত কাউন্সিলর বাবুল। দখল করে গড়ে তুলেছেন রঙের কারখানা এবং মার্কেট। এখানে বেড়িবাঁধের জায়গা দখল করে রাখছে সবই কাউন্সিলর। তার শক্তির কথা, তার রাজনীতির কথা এই এলাকার কেউ নাই যে জানে না। বাবুলের এসব অপকর্ম তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট আশুলিয়া থানায় সংঘর্ষের এক পর্যায়ে ছাত্র জনতাকে হত্যা করে আগুন দিয়ে পোড়ানো হয়। পুরনো সেই নিথর দেহগুলোর মধ্যে ছিল রিনা বেগমের স্বামী বাইজিদ বোস্তামি। অভাবের সংসারে একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা স্ত্রী। সহকর্মী শাহিনুর রহমানের তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। রিনা বেগম কদিন আগেও সাজানো সুখের সংসার ছিল তার, হঠাৎ ঝড়ে যেন সব লণ্ডভণ্ড। এখন 7 মাসের পুত্র সন্তানকে নিয়ে অনিশ্চিত জীবন তার। সাভারের নয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বাইজিত ও রিনা দম্পতি। বাইজিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একটি পোশাক কারখানায় চাকরি করত, কিন্তু পুলিশের নৃশংসতায় সে এখন পরপারে। 5 আগস্ট তাকে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেয় পুলিশ। আমার স্বামীর লগে 1.5 বছর ধরে খুব সুখে সংসার করতেছিলাম। হঠাৎ আমার এই সংসারে এভাবে দুর্ঘটনা ঘটবে সেটা ভাবিনি কোনোদিন। আমার আর্থিক অবস্থা খুব খারাপ, চলার মতো সামর্থ্য নাই আমার ছেলে 7 মাসে তারে দুধ খাওয়ার জন্য মানুষের কাছে এর কাছে চাইনি। আমি আমার স্বামীর হত্যার সর্বোচ্চ বিচার চাই। আমার আর্থিক অবস্থা খুব খারাপ, আমার ছেলে আছে 7 মাসের একটা, সে দুধ খাওয়ার মতো আমার সামর্থ্য নাই। আমি এর কাছে চাই হাত পেতে আমার সন্তানকে আমি খাওয়াচ্ছি।
ছাত্র ও বিভিন্ন সংগঠন থেকে আর্থিক সহায়তা পেলেও তাও গেছে শাশুড়ির কাছে। প্রেমের বিয়ে মেনে না নেয়ায় শ্বশুর বাড়িতেও ঠাঁই হচ্ছে না রিনার। কোনো উপায় না পেয়ে ছোট্ট সন্তানকে নিয়ে ঠাঁই নিয়েছেন সাভারে বোনের বাসায়। 7 মাসের সন্তানের দুধের খরচ জোগাতে চাকরির আশায় ঘুরছেন কারখানার দাঁড়ে দাঁড়ে। আমার বোনের ছেলেরা খুব কষ্টে আছে। আর আমার বোনের ছেলেরা খাওয়াবার পাইতাছি না, মাসের কাছে ধারে ধারে চাইয়া না খাওয়াইতাছি। দুধ লাগে, মাসে 1500 টাকা দুধ লাগে, বোনের খাবার লাগে, এনে দিতাছে না কেউ। আমার বাবা অসুস্থ, পারে না দিতে, মাসে ধারে ধারে চাইয়া, খুব অবস্থা খারাপ। এমন নৃশংস হত্যায় জড়িতদের সঠিক বিচার চান বাইজিদের স্বজনরা। এভাবে যে মারা গেছে, এই মারার তো একটা লিমিট আছে, কিন্তু এইভাবে আগুনে পুরো ফালাইছে এই কারণে এটা মানে নেওয়া যায় না। এটা আমি কঠিন একটা বিচার চাই, খালি আমি না, আমার পরিবারের ব্যাগ, এই এলাকার সবাই মনে হয় যে এটার একটা বিচার চাই। 5 আগস্ট হত্যার পর আশুলিয়া থানায় পোড়ানো হয় 7 জন ছাত্র জনতাকে। এদের মধ্যে 4 জনের পরিবারের সন্ধান মেলে। পকেটে থাকা আইডি কার্ড দেখে তাদের লাশ শনাক্ত করে স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে, রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এদিকে রাজনৈতিক নেতৃত্বের সমালোচনায় সংযত হতে বৈষম্য বিরোধীদের প্রতি আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সাইফুল রিপন ও নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনার আয়োজন করে বিভিন্ন সাংবাদিক সংগঠন। প্রায় 10 বছর পর দেশে ফেরায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সংবর্ধনায় অংশ নিয়ে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। এদিকে আগামী 15 সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসে সমাবেশ সফল করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি, যেখানে ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা অংশ নেন। আগামী 15 সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এবং এই গণতন্ত্রের সাথে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনা সভায় রাজনৈতিক নেতৃত্ব নিয়ে সমালোচনার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আরো সংযত হবার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আমরা যা বলি তারেক রহমান তাই বলেন, কি ভয়ানক কথা। আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন? আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না, আপনারা আমাদের নবীন প্রজন্ম, আপনারাই তো দেশটাকে গড়ে তুলবেন, আপনারা বুকে রক্ত দিয়েছেন, কিন্তু আমরা তো আপনাদের পিছে থেকে আপনাদেরকে সহায়তা করেছি। আমরা বলেছিলাম এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের। পরিচয় নিশ্চিত না হয়ে দলের নতুন সদস্যের অন্তর্ভুক্তিতে সাবধানতা অবলম্বনের তাগিদ দেন সেলিমা রহমান। নতুন এখন কোনো কাউকে দলে ঢুকাবেন না। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের মরদেহ পোড়ানোর ঘটনায় আলোচিত পুলিশ পরিদর্শক আরাফাতকে 3 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর আফতাবনগর থেকে আরাফাতকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করে র্যাব। গেল 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় হত্যার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় 2 জন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে একটি লাশ নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে লাশের স্তূপ কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে পুলিশ সদস্যদের উপস্থিতির দেখা মেলে। ভারতীয় হাই কমিশনের সামনের রাস্তায় নামকরণ ফেলানি সড়ক করা নিয়ে পুলিশ ও পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন পেকের কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। সীমান্ত হত্যার বিচারের প্রতিবাদ স্বরূপ সড়কটির নামকরণ চান প্যাকের কর্মীরা। আর প্রশাসনের অনুমতি ছাড়া সুযোগ নেই দাবি পুলিশের। অবশ্য বাঘ বিতণ্ডার এক পর্যায়ে সড়কের মোড়ে নাম ফলক স্থাপন করে চলে যান পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশনের কর্মীরা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে।
বেলা 4:30টায় ভারতীয় হাই কমিশনের সামনের রাস্তা, যা বাসতলা সড়ক নামে পরিচিত, সেখানে জড়ো হন পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশনের কর্মীরা। সড়কটির নাম বদলে ফেলানি সড়ক করতে নাম ফলক নিয়ে উপস্থিত হন তারা। সীমান্তে ফেলানি স্বর্ণা দাস হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ স্বরূপ সড়কের এ নামকরণের কথা জানান তারা। এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াই থেকে এই নামকরণ করতে যাচ্ছি। প্রত্যেকদিন একটা করে বোনের লাশ ঘাড়ে নেব। আমরা আমাদের এই সীমান্ত হত্যা বন্ধ করতে চাই। আমরা শান্তিশিষ্টভাবে এই সড়কটিকে শহীদ ফেলানি সড়ক হিসেবে নাম ফলক বসাতে এসেছি। এ সময় ভারতীয় হাই কমিশনের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা বাধা দেন তাদের। জানান প্রশাসনের অনুমতি ব্যতি রেখে সড়কের নামকরণ করা যাবে না। আমরা এটা গেতে চলে যাব। রাস্তার নাম ফলকের কাজ কার ইন্ডিয়ান এমবাসি? না না, এখানে তো আমাদের কাজ। ইন্ডিয়া এমবাসি কেন করবে? ইন্ডিয়া এমবাসি কেন করবে? না না, সিটি কর্পোরেশন এই কাজ করে না। বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সাথে হাতাহাতি হয় প্যাক কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত হন সেখানে। এরই এক ফাঁকে সড়কের মোড়ে নাম ফলক স্থাপন করে দোয়া মোনাজাত পড়ে সেখান থেকে চলে যান প্যাক কর্মীরা। ভারতীয় হাই কমিশনের সামনের সড়কের ফেলানি সড়ক নামকরণ নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়েছে। শুক্রবার বিকেলে তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুর 12টায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 105 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 250 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। সতর্কবার্তায় বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। নির্মাণের 5 বছর পরও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়বর্জ্য শোধনাগার। এতে পরিচ্ছন্ন শহর থেকে বঞ্চিত হচ্ছেন শহরবাসী। শোধনাগারটি চালু না হওয়ার পেছনে পৌর সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। যদিও প্ল্যানটি দ্রুত চালুর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পে জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়বর্জ্য শোধনাগারের কাজ শুরু হয় 2018 সালের আগস্টে। এর আগে 4.90 একর জমি অধিগ্রহণ করা হয় 1,39,82,000 টাকায়। এরপর 5,71,80,000 টাকা ব্যয়ে 2019 সালের আগস্টে নির্মাণ শেষে পৌরসভাকে বুঝিয়ে দেয় প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পর থেকে এই প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান দেখতে পাননি তারা। এছাড়া জমি ক্রয়েও রয়েছে নানা অভিযোগ। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। 2018 সাল থেকে এরা মানুষের জমি জমা নষ্ট করে হালকা দামে জমি নিচ্ছে। ভালো জিনিস মনে করলাম, কিন্তু পরে দেখতেছি এটা একটা মরার উপর খাড়া ঘা হিসেবে আছে। এটা যদি অতি তাড়াতাড়ি যদি এটা চালু হয় তাহলে আমাদের সকলেরই উপকার হয়। এই প্রকল্প কবে চালু হবে তা জানাতে পারেননি দায়িত্বে থাকা পৌরসভার কর্মচারী। পূর্ণভাবে কবে চালু হবে সেটা পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলতে পারবেন। বর্জ্য শোধনাগারটি চালুর কার্যক্রম দৃশ্যমান না থাকলেও পৌরসভার প্রকৌশলী বলছেন 3টির মধ্যে 1টির কার্যক্রম চলছে, বাকি 2টিও দ্রুত চালু হবে। আমাদের এই ডাস্টবিনগুলো ফিল্ড পর্যায়ে বিতরণ হবে। ফিল্ড পর্যায়ে বিতরণ হওয়ার পর আমাদের স্যানিটারি ল্যান্ডফিল্ডের এই পয়বর্জ্য অংশ, আমাদের স্যানিটারি ল্যান্ডফিল্ডের অংশটুকু আমরা কার্যকলাপ শুরু করব। শহরবাসীর দুর্ভোগ বিবেচনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত চালুর আশ্বাস পৌরসভা প্যানেল মেয়রের।
আমাদের প্রশাসক সাহেব দায়িত্ব নিয়েছেন, আমরা সকল কাউন্সিলর ওনাকে নিয়ে আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করে জনগণের সুবিধার্থে আমরা এটা করার চেষ্টা করব। শহরের পরিবেশ রক্ষার্থে প্রতিষ্ঠানটি অযত্ন অবহেলায় ফেলে না রেখে দ্রুত চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। যশোর খুলনা ও যশোর মাগুরা মহাসড়কের মনিহার অংশ চলে গেছে পরিবহন মালিকদের দখলে। 4 লেনের রাস্তার 2 লেন দখল করে রীতিমতো বানিয়ে ফেলেছেন বাস ট্রাকের স্ট্যান্ড। প্রশাসনের ঝটিকা অভিযানে মাঝে মাঝে সরে গেলেও পুরোপুরি দখলমুক্ত করা যাচ্ছে না সড়কটি। সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। যশোরের গুরুত্বপূর্ণ মহাসড়ক যশোর মাগুরা ও যশোর খুলনা হাইওয়ে। এই সড়কের মনিহার অংশ দেখলে মনে হবে যেন পরিবহন স্ট্যান্ড। বেশিরভাগ অংশই চলে গেছে পরিবহন মালিকদের দখলে। সবসময় পার্কিং করা থাকে বাস ট্রাক। জনদুর্ভোগ লাঘবে 2018 সালে 24 ফুট প্রশস্ত সড়ককে 34 ফুটে উন্নীত করা হয়, কিন্তু দখলের কারণে সেই সুফল পাচ্ছে না জনসাধারণ। উল্টো পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। তো অসুবিধা হচ্ছে, কারণ রাস্তা চড়া হওয়ার কারণে তারা বিভিন্ন সময় গাড়ি পার্কিং করে রাখে। এখন যে পরিস্থিতি, দুই সাইডে যেভাবে গাড়ি রেখেছে এইভাবে তো চলাফেরা করা যাবে না। হঠাৎ তো জাম হয়ে যায়, জাম হয়ে গেলে 1-2 ঘন্টা আগে জাম ছাড়ায় না। পুলিশ ও ছাত্রদের তৎপরতায় কিছুদিনের জন্য সড়কটি দখলমুক্ত ছিল, তবে কয়েকদিন পরই প্রভাবশালীরা ফের দখলে নেয় সড়ক। ছাত্র আন্দোলনে ছাত্ররা কিছুদিন টেক আপ করেছিল, তারাও বারবার বলার পরে 2-1 দিন ভালো থাকে, আবার যা থাকে। এত প্রভাবশালী ব্যক্তিরা যা গাড়ি আমরা কোনো রকম ছড়াতে পারি না, বাধ্য হয়ে আমাদের টায়ার ফেলাইতে হয়েছে। আমরা বড় কষ্টের মধ্যে আছি এই গাড়ি ঘোড়া নিয়ে। এখন আমরা চাই যে প্রশাসন এদের দিকে একটু কড়া নজর দিক। যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দাবি, সংকট উত্তরণে বৃদ্ধি করতে হবে বাস টার্মিনালের জায়গা। প্রায় 2000-এর উপরে আমাদের যশোরে গাড়ির সংখ্যা, সেই গাড়ি রাখার মতো জায়গা কেন্দ্র বাস টার্মিনাল শঙ্করপুরে নাই। আর এই রাস্তার পরে গাড়ি থাকার কারণে জনগণের চলাচলটিতে ব্যাপক দুর্ভোগ হয়। কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে দাবি জানায় যে আমাদের টার্মিনালটা বৃদ্ধি করা হোক এবং সমস্ত গাড়ি যাতে আমরা টার্মিনালে রাখতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা হোক, তাহলে এই জনদুর্ভোগ কমবে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দখলমুক্ত করে গণপরিবহন ও পথচারীদের চলাচল উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগে দেশের মানুষ ইলিশ খাবে, পরে তা ভারতে রপ্তানি হবে। ভারতে নিউজ 18-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। জানান, দেশের সংকট থাকায় এবার আর ইলিশ যাবে না ভারতে। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। প্রতি বছর পূজার আগে শেখ হাসিনার সরকার ভারতে হাজার হাজার টন ইলিশ সরবরাহ করত। নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের মানুষের কথা না ভেবে পশ্চিমবঙ্গে যেত রূপালী ইলিশ। এবার এমন রীতি থেকে সরে আসলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবারের পূজায় নিজের দেশের মানুষের চাহিদার কথা ভেবে ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত ঢাকার। এ নিয়ে ভারতের নিউজ 18 সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। দুর্গাপূজা বাংলাদেশেও অনুষ্ঠিত হবে। এটি হিন্দু মুসলিম সকলের জন্যই একটি উৎসব। পশ্চিমবঙ্গের জন্য শুভকামনা। অবশ্যই তাদেরকে আমরা ইলিশ পাঠাবো, কিন্তু আমাদের মানুষকে বঞ্চিত করে নয়। চলতি বছর বাংলাদেশে ইলিশের সংকট আছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এবছর আমাদের ইলিশের সংকট রয়েছে। আমরা রপ্তানি করলে আমাদের দেশে ইলিশ কম পড়ে যাবে, যার কারণে দামও বৃদ্ধি পাবে। আমরা এরই মধ্যে দাম কমানোর জন্য চেষ্টা করছি। মৎস্য উপদেষ্টার মতে ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু তৈরি করার প্রয়োজন নেই। আর বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধান নিয়ে আগে ভাবা উচিত বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মণিপুরে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের অভিযোগ এনে বড় ধরনের মিছিল করেছে শিক্ষার্থীরা। সহিংসপ্রবণ রাজ্যে এমন খেলা বন্ধ করতে প্রতিবাদ করতে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি আহ্বান জানান বিক্ষুব্ধরা। একই সঙ্গে আধা সামরিক বাহিনীকেও অবিলম্বে প্রত্যাহারের দাবি উঠেছে বিক্ষোভ থেকে। এদিকে কারফিউ অব্যাহত থাকলেও চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। আরো জানাচ্ছেন লুৎফুর কবির।
ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। গেল কিছুদিন ধরে রাজ্যের বেইতি ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘাতের প্রতিবাদে রাজপথে নেমেছেন সাধারণ লোকজন। রাজ্যে দীর্ঘদিনের সহিংসতা বন্ধেরও দাবি উঠেছে তাদের কণ্ঠে। বৃহস্পতিবার মণিপুরের বিষ্ণুপুরের কয়েক হাজার মানুষ এই সমাবেশে যোগ দেন। ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। সহিংসতা বন্ধ এবং মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবিতে সেখানে একটি স্মারকলিপি জমা দেয় আন্দোলনকারীরা। মিছিলে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আন্দোলনরতদের অভিযোগ, রাজ্যে অস্থিরতার পেছনে দায়ী ভারতের কেন্দ্রীয় সরকার। এমনকি রাজ্যে মোদী সরকারের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধেরও অভিযোগ এনেছেন তারা। এই রাজ্যে ভারতের প্রক্সি যুদ্ধ বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আহ্বান জানাচ্ছি। প্রক্সি যুদ্ধের কারণে গেল 15 মাস ধরে অস্থিরতা চলছে, কিন্তু মোদী সরকার এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে কিছুদিন পরপরই সংঘর্ষ ঘটছে। চলতি মাসে নতুন করে বড় ধরনের হামলা ঘটে প্রাণ হারান 11 জন। প্রাণঘাতী অস্ত্র ও ড্রোন হামলার জন্য অভিযুক্ত বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন অনেকেই। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের 5 জেলায় ব্রডব্যান্ড পরিষেবা ফের চালু করেছে প্রশাসন। 3 দিন বন্ধ থাকার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আপাতত বন্ধ থাকছে মোবাইল ইন্টারনেট, বলবৎ আছে কারফিউ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে ছাড়া বিদেশি কোচিং স্টাফদের সবাই ছিলেন অনুশীলনে। প্রথমবার টেস্ট দলে জায়গা পাওয়া জাকের আলী অনিক বলেছেন, একাদশে সুযোগ পেলে সেরাটা দিতে চান তিনি। রিফাত আঞ্জুমের রিপোর্ট। ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গেল 4 সেপ্টেম্বর থেকে শুরু হয় দেশি কোচদের অধীনে অনুশীলন। 9 সেপ্টেম্বর শুরু হয় আনুষ্ঠানিক অনুশীলন, আর টেস্ট দল ঘোষণার পর শুক্রবার হয় প্রথমবারের মতো অনুশীলন। এই কয়েকদিন দেশি কোচদের অধীনে অনুশীলন হলেও শুক্রবারই দলের সঙ্গে যোগ দেন বিদেশি কোচিং স্টাফরা। তবে উপস্থিত ছিলেন না হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। টেস্ট স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই এদিন অনুশীলন করেন। ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শান্ত মমিনুলরা। তাসকিন হাসান নাহিদরাও বল হাতে সানিয়েছেন নিজেদের। স্কোয়াডের বাইরে থাকা শরীফুল রেজাউলরাও অনুশীলন করেছেন টেস্ট দলের সঙ্গে। টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া জাকের আলী অনিক অনুশীলন শেষে বলেন, ভারত পরীক্ষা মোটেও সহজ হবে না। চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে। তাদের ব্যাটিং লাইন আপ তো অনেক ভালো। তো দেখেন, আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট 2টা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি। বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়ে। ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। বিকল্প উইকেট রক্ষক হিসেবে ভারতে যাচ্ছেন জাকের। একাদশে জায়গা পেলে দলের পরিকল্পনা অনুযায়ী নিজের সেরাটা দিতে চান তিনি। আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। তো তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে, যারা খেলবে। তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় যে অনেক ভালো কিছু হবে। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ টেস্ট দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার বিরুদ্ধে 105 রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী এ দল। 5 ম্যাচের সিরিজে 2-0-তে এগিয়ে গেল টাইগ্রেসরা। শুক্রবার কলম্বোর পিসারা ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 166 রানের বড় সংগ্রহ পায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে মাত্র 60 রানেই গুটিয়ে গেছে লঙ্কান মেয়েরা। কাগজে কলমে এ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামিমা সুলতানারাও। দিল্লির গ্রেটার নয়ডায় নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের 5ম দিনের খেলাও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে কোনো বল মাঠে না গড়িয়েই শেষ হলো টেস্টটি।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল 10:30টায় পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দিনের খেলা মাঠে গড়ানোর আগে থেকেই ঝুম বৃষ্টি, ফলে শেষ দিন শুরুর ঘণ্টাখানেক আগেই টেস্টটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। এর আগে বৃষ্টি এবং অনুপযুক্ত মাঠের কারণে প্রথম 4 দিনের খেলাও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, ফলে টসও করতে পারেনি দুই দলের অধিনায়কেরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র অষ্টমবারের মতো কোনো বল না হয়েই 5 দিনের টেস্ট পরিত্যক্ত হলো। সবশেষ 1998 সালে ডানিডিনে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ কোনো না বল না খেলেই পরিত্যক্ত হয়েছিল। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দুদিনের সফরে আজ দিল্লি হয়ে ঢাকা আসছেন ডোনাল্ড ট্রাম্প। গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে আওয়ামী লীগের হামলার অভিযোগ, কেন্দ্রীয় নেতা আলী দিদার সহ নিহত 2, আহত অন্তত 35। 5 খলিফায় দক্ষিণ সিটির কাউন্সিলর বাবুলের চাঁদাবাজি দখলে সাম্রাজ্য সহযোগিতার অভিযোগ সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে। 5 আগস্ট আশুলিয়ায় স্বামীর মরদেহের সাথে পড়েছে রিনার স্বপ্ন, 7 মাসের সন্তান নিয়ে অনিশ্চিত জীবন, বিচার চান হত্যাকাণ্ডে। পরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে অভিযোগ বিএনপির, সমালোচনায় সংযত হতে বৈষম্য বিরোধীদের প্রতি আহ্বান। এবং নির্মাণের 5 বছরেও চালু হয়নি জয়পুরহাটের পয়ঃবর্জ্য শোধনাগার, অব্যবস্থাপনাকে দায় দিচ্ছেন স্থানীয়রা, গদ বাঁধা আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।